আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, স্বাগতম জানাই বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভ নোটিশ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব আয়কর রিটার্নে অ্যাসেট, সম্পদ ও লায়াবিলিটি অর্থাৎ দায় কিভাবে সঠিকভাবে দেখাতে হয় এবং এর সঠিক হিসাব না রাখলে কি সমস্যায় পড়তে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং সাথে থাকুন। তাই আমি একটা ক্রোম ব্রাউজার থেকে etax.nbr.gov.bd তে লগ ইন করেছি। প্রবেশ করে আমি এখন আমার ক্লায়েন্টের 3 নাম্বার দেব, তারপরে পাসওয়ার্ড দেব, দেন ক্যাপচা টাইপ করো। প্রথমে 3 নাম্বার, দেন পাসওয়ার্ড দেব, ক্যাপচা পূরণ করব, ক্যাপিটাল এস, লোয়ার কেস ডাব্লিউ, ইউ, ক্যাপিটাল সি, 1, ক্যাপিটাল ই, দেন সাইন ইন। ক্যাপচা ভুল হয়েছে। 5x 5 3 0 j, সাইন ইন। আমাকে এনবিআর প্রবেশ করতে দিয়েছে, তো আমি প্রথমে যাব রেগুলার ই রিটার্ন। প্রথমে আমরা অ্যাসেসমেন্ট ইনফরমেশনে সেলফ রাখবো, যা এখানে থাকবেই, অটোমেটিক্যালি এগুলো থাকবে। তারপর রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট, তারপর এক্সেপ্টেড ইনকাম যেহেতু নাই তো নেও। তো আমি যেহেতু অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি নিয়ে কথা বলবো, তাই আমার এমপ্লয়ার অর্থাৎ আমার ক্লায়েন্টের সে একজন এমপ্লয়ার, তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তারপরে যে কোনো যারাই চাকরি করুক না কেন তার একটা ব্যাংক অবশ্যই অ্যাকাউন্ট থাকে, তাই সবাইকে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা টিক দিতে হবে এবং এটা পূরণ করতে হবে, মাস্ট বি। দেন কন্টিনিউ। তারপর এরিয়া আমি সিলেক্ট করলাম, দেন ট্যাক্স ক্লেম করলাম। এগুলো সব নো দিয়ে শেষেরটা আমি নো দিতে পারি, যেহেতু এটা নো দেওয়া আছে 50 নিচে, 50 লাখ টাকার নিচে, তাই এটা ইয়েস রাখলাম আপাতত। এর সামনে যাচ্ছি। আমি যেহেতু এগুলা আগে থেকে পূরণ করেছি, তাই আমি সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে দেখবো আমি যেহেতু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস পূরণ করব, তাই আমি এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এখানে যাব। আমি সময় ক্ষেপণ না করে পূর্বে থেকেই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটির এই অনেকগুলাই পূরণ করে রেখেছি, যা সময় কমাবে। তাই আমি দেখতেছি প্রথমে বিজনেস ক্যাপিটাল। এখানে দেখা যাচ্ছে ডিরেক্টরস শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানিজ। লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে যে ডিরেক্টর আছে তার এখানে ইনফরমেশন দিতে হবে। নেম অফ দ্য কোম্পানি, কোম্পানির নাম, টাইপ অফ দ্য অ্যাকুইজিশন, কিভাবে সে জিনিসটা পাইছে, কিনছে না পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্র অথবা গিফট উপহার, সেটা দিতে হবে। তারপরে
নাম অফ শেয়ার, কতগুলো শেয়ার সে করছে, ভ্যালু, তার ভ্যালু কত, এগুলো দিতে হবে। আর যদি তার আরও থাকে অ্যাড করে করে দিতে হবে, সবগুলো পূরণ করতে হবে, পূরণ করে করে অ্যাড করতে হবে। তো আমি টিস পারপাসে একটা দিচ্ছি, এ অ্যান্ড বি কোম্পানি অ্যাকুইজিশন যে পারচেস করছে সে, ধরো 200টা করছে, 200টা, সেখানে 200টা ধরো 2 লাখ টাকা তার ভ্যালু, 2 লাখ টাকা। এভাবে অ্যাড করা যাবে, আরো যদি তার থাকে তাহলে অ্যাড করা যাবে, না থাকলে এটা ডিলিট করতে করা যাবে। তারপরে আছে বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানি। এটা ছিল, এই হেডটা ছিল যে কোম্পানির ডিরেক্টর তার, আর এটা ছিল ডিরেক্টর ছাড়া যারা থাকবে তাদের জন্য। এটা ডিরেক্টর ছাড়া তাদের নেম অফ দ্য বিজনেস, তার বিজনেসের নাম দিতে হবে, তারপরে বিজনেস অ্যাসেট, টোটাল অ্যাসেট দিতে হবে, বিজনেস লায়াবিলিটি, তার দায় কত তা দিতে হবে, বিজনেস ক্যাপিটাল এখানে আসে পড়বে তখন। ওকে, দেন ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম। ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম আমরা একটু যদি বাংলায় দেখি, বাংলায় ট্রান্সলেট করে দেখি, অংশীদারি প্রতিষ্ঠানের মূলধন, অংশীদারি প্রতিষ্ঠানের নাম থাকবে সেখানে, ফার্মের TIN থাকবে, তারপরে পার্টনার্স ক্যাপিটাল, পার্টনারদের কি ক্যাপিটাল কত কত সেটা থাকবে। দেন আমি আসতেছি কৃষি বহির্ভূত সম্পদ। এখানে দেখা যাচ্ছে যে এই হর্স চিহ্নের মধ্যে আপনার সমস্ত অকৃষি জগতের বাস্তব সম্পত্তি, আপনার একক মালিকানাধীন ব্যবসা বা পেশায় ব্যবহৃত সম্পত্তি ব্যতীত বিবরণ, যেমন জমি, প্লট, অ্যাপার্টমেন্ট এবং অন্যান্য গৃহ সম্পত্তি। মূল্য অবশ্যই তাদের খরচের উপর নির্ভর করে হতে হবে, যার মধ্যে আইনি নিবন্ধন এবং অন্যান্য সম্পর্কিত খরচ অন্তর্ভুক্ত থাকবে। সব ধরনের খরচ এখানে অন্তর্ভুক্ত থাকবে। এখানে একটা আমি টাটা বসিয়ে দিছি, যেমন আরুয়া, কাটাখালী বাজার, কাশালপুর, যশোর। এটা ক্রয় করা হয়েছে কি কেনা হয়েছে, মানে পারচেস করা, ইংলিশে পারচেস, উত্তরাধিকারী, ইনহেরিটেন্স, তারপর উপর গিফট, ইংলিশ লাগবে। বাংলায় এখানে দিচ্ছি, এখানে সম্পত্তির পরিমাণ 3%, ইউনিট কি ডেসিমেল না বর্গমিটার, মানে বর্গফুট না একর, তো আমার এটা 10.0 অর্থাৎ ডেসিমেল, 3%। তারপরে আয় বছরের শুরুতে মূল্য, যখন আপনি এটা ক্রয় করছেন, কিন্তু ক্রয় করার আগে পড়ছে তাই আছে প্রথম শুরুতে মূল্য থাকে। যেহেতু আমরা এটা কখনো আর করে বিক্রি করি না, বা সরি বিক্রি করতে ডাক তুলি না, তাই এই মূল্য আমাদের ক্রয় করি, তো যেটা মূল্য থাকবে ওইটাই দেওয়া হবে। তারপরটা আয় বছরের শেষে মূল্য, ওই একই কথা, যেহেতু বিক্রি ডাক তুলতেছি না তাই আমাদের মূল্য তো অজানা, যেটা থাকবে, যেটা করে করেছে ওই ওই অ্যামাউন্টটা এখানে আমরা ইনপুট করব। এখানে যদি আরো বেশি থাকে আপনি যোগ করতে পারবেন, এই যে যোগ করে আপনি আরো দিতে পারবেন। দেন এখানে অকৃষি সম্পত্তির জন্য অগ্রিম প্রদত্ত, যদি আপনার কোনো অ্যাপার্টমেন্ট, বাড়িঘর ইত্যাদি সম্পত্তির যদি অগ্রিম কোনো টাকা পেমেন্ট করে থাকেন, যা আপনি পুরোপুরিভাবে এখনো পাননি, যেমন অ্যাপার্টমেন্টের ক্রয় করার সময় যেমন কিস্তিতে ক্রয় করতে, কয়েকটা বা 5টা 10টা কিস্তিতে করতে হয়, তো এই কিস্তিগুলা আপনি পরিমাণও যে এখানে ইনপুট করতে, সম্পত্তির বিবরণ দিতে হবে, অধিগ্রহণের ধরন, যে কেনা উপহার যাই হোক, আয় শুরুতে অগ্রিম টাকা কত টাকা দিছে, তারপরে আয় বছরের শেষ তারিখে অগ্রিম যেটা কিস্তি দেওয়া আছে ওইটাই এখানে ইনপুট করা যাবে। দেন আমরা
কৃষি সম্পত্তিতে এখন আসি। কৃষি সম্পত্তি এখানে উল্লেখ করছে যে কৃষিকাজের জন্য একচেটিয়া ভাবে ব্যবহৃত জমির অবস্থান, বর্ণনা এবং ক্ষেত্রফল। কৃষিকাজ যেমন যেগুলো ফসল ফলাই আমরা, সেগুলোকে মূলত কৃষিকাজের জন্য কৃষি সম্পত্তি বলা হয়। তো কৃষি নির্ভর যেগুলা, যেমন আমার ক্লায়েন্টের কেনা কৃষি আছে, জমিন 30 শতক জমিন আছে, সেখানে দাম 1,10,000 টাকা দিয়ে ক্রয় করেছিল, সেটা এখানে উল্লেখ করা আছে। আরো যদি বেশি থাকে যোগ করে আপনি এখানে বিবরণ দেবেন, তারপরে কি সিস্টেমে কিনছেন, তারপরে কত শতাংশ, এটা উল্লেখ করবেন এখানে। তারপরে আমরা আসতেছি আর্থিক সম্পদ। আর্থিক সম্পদের বিবরণ দেখি কি কি আছে। আর্থিক সম্পদের মধ্যে রয়েছে আপনার শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র এবং সিকিউরিটিজ সঞ্চয় এবং আমানত প্রকল্প, যেমন ডিপিএস এবং এফডিএআর, অন্যদের দেওয়া ঋণ এবং অন্যান্য বিনিয়োগ। এখানে আমরা যে ড্রপডাউনে দেখতেছি শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট, সঞ্চয়পত্র রয়েছে। এই যে যার সঞ্চয়পত্র রয়েছে, কারণ আমার সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র হিসেবে আমি এখানে ইনপুট দেব। আমার সঞ্চয়পত্র আমার এবং ডিপিএস এর আলাদাভাবে ভিডিও করা আছে, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। সঞ্চয়পত্রের জন্য স্থায়ী আমানত বা মেয়াদি আমানত থাকতে পারে, সেখানে তার এই এফডিআর মেয়াদি আমানত, যেগুলো এফডিআর থাকতে পারে মেয়াদি আমানত, সেখানে ব্যাংক নির্বাচন করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যালেন্স দিতে হবে। দেন ডিপিএস, ওই ডিপিএস এর কথা একই, ডিপিএস থাকতে ডিপিএস কিন্তু অটোই আসবে। তারপর ব্যাংক নির্বাচন করতে হবে, কোন ব্যাংকে ডিপিএস করা আছে, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যান্ড ব্যালেন্সের পরিমাণ দিতে হবে ডিপিএস এর। অন্যান্য দেওয়ার ঋণ, অন্যদের দেওয়া ঋণ, যদি আরো অন্যদেরকে ঋণ দেওয়া হয়ে থাকে, সেটা সম্পত্তি হিসাবে গৃহীত হবে। যেমন যেমন আপনি আপনার এক ভাইকে লোন দিলেন, তার গ্রহীতের নাম বিবরণ দেবেন এবং গ্রহীতের নাম দেবেন ও গ্রহীর 3 নাম্বার দিতে হবে, ঠিক আছে? 3 নাম্বার, তারপরে পরিমাণ। এখানে দেখেন একটা বিষয়, বাংলায় আবার নেবে না, বিবরণ দিচ্ছি, নাম দিচ্ছি এবং 3 নাম্বার দিচ্ছি না, না দিলে দেখেন কি হয়, পরিমাণটা দিচ্ছে টাকা, এটা দিচ্ছি। তাহলে দেখেন এখানে হয় কিনা, সেভ নেয় কিনা, আমি একটু ওইটা দেখবো। দেখবেন যে সেভ নেবে না, আইটেম খসড়া সেভ হয়েছে। এটা ঋণ দেওয়া যাবে, হ্যাঁ, এখানে 3 ছাড়া এটা নেবে, গ্রহণ করবে, দেওয়া যাবে। ওকে, দেন প্রভিডেন্ট ফান্ড। সরকারি চাকরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ড থাকে, যেখানে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, কোন অধিদপ্তর উপরিদপ্তর, সেটার নাম হবে এবং তহবিলের বিবরণ কি ধরনের, সেটা জিপিএফ না বা অন্যান্য অ্যাকাউন্ট দিতে হবে, তারপর তার পরিমাণ দিতে হবে, কত টাকা ব্যালেন্স রয়েছে ওই অর্থ বছরে। সিপিএফ অনেকে থাকে, কোম্পানিগুলো সিপিএফ থাকে, জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড। সিপিএফ হলো যারা সিপিএফ করবে তাদের এভাবে এন্ট্রি দিতে হবে। অন্যান্য আর্থিক সম্পদ থাকতে পারে, আরো এই 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 যেগুলো থাকলো, এর বাহিরে যদি কারো আর্থিক সম্পদ থেকে যায়, তাহলে বিবরণ দিতে হবে, ধরন দিতে হবে, অধিকরণ ধরন সম্পর্কিত বিবরণ এবং পরিমাণ, টাকা হোক বা সম্পদের পরিমাণ দিতে হবে, টাকা আসে। তারপরে দেখা যাচ্ছে এখানে স্বর্ণ যদি থাকে, হীরা, রত্ন, অন্যান্য জিনিসপত্র, বাংলায় যদি হচ্ছে ধরি, তাহলে দেখা যায় আপনার মালিকানাধীন মূল্যবান গয়না এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র, অলংকার আদি ব্যক্তিগত জিনিসপত্র থাকলে এই হেঁটে
ডাটা এন্ট্রি করতে হবে। সুন্দরভাবে এখানে পড়েছে। পরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা হেডে দেখা যাচ্ছে যে আসবাবপত্র, সরঞ্জাম এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র। এখানে আমরা হট চিহ্নে দেখতেছি ব্যক্তিগত আসবাবপত্র, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন সহ গৃহস্থালী সরঞ্জাম এবং কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি সহ ইলেকট্রনিক গ্যাজেট। তো এখানে আলাদাভাবে আপনি দিতে পারেন। যেমন প্রথমে একটা দিলেন আসবাবপত্র, এই জন্য যে ফার্নিচার ইকুইপমেন্ট, এটা কি করছেন, কিনছেন না উপহার, না উপহার না উত্তরাদি সূত্রে, তা সিলেক্ট করবেন। তারপর পরিমাণ দেবেন, কয়টা ফার্নিচারে কয়টা থাকতে পারে, 5টা 7টা 8টা 9টা 10টা 2টা 3টা, এভাবে দিয়ে তার মূল্য এখানে বসাই দেবেন, যা মূল্য হয়। দেন আরেকটা হেডে যে যোগ করে এখানে যোগ করে বসা যাবে। যেমন যোগ করলে আমি এই বসাইতে পারতেছি এগুলোতে। দেন আমি ইলেকট্রনিক্স আইটেম দিলাম, আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন। যেমন আপনি ফ্রিজ দিতে পারবেন, এসি দিতে পারবেন, তারপরে কম্পিউটার দিতে পারবেন, মোবাইল ফোন দিতে পারবেন, ক্যামেরা ইত্যাদি সকল এগুলা দিতে পারবেন আলাদা আলাদাভাবে। তখন এখানে যোগ করে করে সবগুলো ডাটা দিতে হবে। আমি এখানে একসঙ্গে দিয়েছি ইলেকট্রনিক্স আইটেম সব কেনা হয়েছে, এবং আইটেম হচ্ছে 6টা, যা দাম হচ্ছে এটা। দেন আমরা আরেকটা যাব, অন্যান্য উল্লেখযোগ্য মূল্যে সম্পদ। অন্যান্য উল্লেখযোগ্য মূল্যে সম্পদ, এখানে দেখেন চিত্রকর্ম, শিল্প সংগ্রহ এবং উল্লেখযোগ্য মূল্যবান অন্যান্য জিনিসপত্র। এখানে হচ্ছে কর্ম, অনেক ক্ষেত্রে চিত্রশিল্পী যারা থাকেন তারা চিত্রকর্মদের একটা আয় হয়, যাদের সম্পদ থাকে ওটার উপর ওর ওর একটা এখানে বিবরণ দিতে পারবেন, তার শিল্পকর্ম, মূল্যবান ইত্যাদি জিনিসপত্র এই সম্পর্কিত দিতে পারবে। দেন ব্যবসার বাইরে নগদ এবং তহবিল, যেমন এখানে বলছে আপনার নগদ টাকা, আর্থিক প্রতিষ্ঠানের সাথে থাকা ব্যালেন্স, মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক্স আর্থিক পরিষেবার সাথে থাকা ব্যালেন্স, তহবিলের ব্যালেন্স, জমা এবং অগ্রিম। এখানে বলছে যে আপনাদের হাতে যদি থাকে সেটা ওখানে উল্লেখ করতে হবে। আর্থিক প্রতিষ্ঠানের সাথে থাকা ব্যালেন্স, কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে ব্যালেন্স থাকতে পারে, নগদ টাকা থাকতে পারে, সেই ব্যালেন্সটা তোর মোবাইলের মধ্যে অনেক ক্ষেত্রে টাকা থেকে যায়, বিকাশে হোক, নগদে হোক, বা অন্যান্য পার্শ্ব বিভিন্ন মোবাইল ব্যাংকিং যেগুলোতে আছে। অন্যান্য ইলেকট্রনিক্স আর্থিক পরিষেবা, যেগুলো যেমন যে বিকাশ, নগদ, এগুলো বিভিন্ন থাকা ব্যালেন্স, তহবিলের ব্যালেন্স, জমা এবং অগ্রিম, এই জিনিসগুলা এই হেডের মধ্যে আসবে। তার মধ্যে দেখেন এখানে ড্রপডাউনে দেখলাম যে নোট, মুদ্রা, ব্যাংক কার্ড এবং অন্যান্য ইলেকট্রনিক নগদ। এখানে হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে যদি থাকে, ব্যাংকের এই যে টাকা, কার্ডে যাই হোক, যে ইলেকট্রনিক নগদ থাকে, তাহলে সেটা এখানে আসবে, সেই মূল্যটা, আপনার সম্পদটা। যেমন আয় বছরের শেষ মোট পরিমাণ, এখানে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিবরণটা দিতে হবে। যেমন প্রথমে নির্বাচন করতে ব্যাংক কি হিসাবে, এটা কার্ড, ব্যাংক না অন্যান্য ইলেকট্রনিক্স, তাই সেটা দিতে হবে। তারপরে কোন ব্যাংকে আছে এই ব্যাংকের নাম দিতে হবে। দেন কার্ড নাম্বার, অর্থাৎ কার্ড নাম্বার, যদি কার্ড থাকে কার্ড নিলে, অ্যাকাউন্ট নাম্বার থাকলে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে ভারসাম্য, কত টাকা, টাকার পরিমাণটা এখানে দিতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে হাতে নগদ। আপনার যদি হাতে কোনো নগদ টাকা পয়সা থাকে বা মোবাইলে থাকে, যদি থাকে তাহলে এখানে সেই টাকার পরিমাণটা বসাই দেবেন, যা থাকে 1 লাখ 2 লাখ যাই হোক থাকুন না কেন। দেন অন্যান্য আমানত, ব্যালেন্স এবং অগ্রিম, অন্যান্য ভাবেও ব্যালেন্স থাকতে পারে, আমানত কারো কাছে থাকতে পারে, এবং অগ্রিম কাউকে যদি টাকা দিয়ে থাকেন সেটাও এখানে আপনি বসাইতে পারবেন, এটা সম্পদ হিসেবে পরিগণিত হবে। বাংলাদেশের বাইরে সম্পদ, বাইরে কোনো সম্পদ থেকে থাকে বাংলাদেশের বাহিরে, বর্ণনা দিতে হবে, এবং এটা সিস্টেম কিভাবে সেটা দিতে হবে। আয় বছরের মূল্য এখানে দিতে হবে। যাক, এ হিসাবে আপনি সুন্দরভাবে বসাবেন। যেমন
এই ব্যাংকের হিসাবটা নির্বাচন করলাম। আহ, এটা আমি ইংলিশে ট্রান্সলেট করি, কারণ ইংলিশে ইনপুট নেবে, বাংলায় নেবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক ধরি আমি, সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, হাইপোথেটিক্যাল একটা অ্যাকাউন্ট নাম্বার আমি দিচ্ছি, 23456, এই অ্যাকাউন্ট নাম্বারটা 6 পর্যন্ত। ব্যালেন্স একটা দিলাম আমি, দেন 2 লাখ টাকা ব্যাংকে আছে, 2 লাখ টাকা। তারপর ক্যাশ ইন হ্যান্ড, হাতে আমার টাকা রয়েছে ধরেন আরো 1 লাখ টাকার মতো হাতে রয়েছে। পিস পারপাসে আমি এগুলো ডাটা দিচ্ছি। আদার ডিপোজিট, ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, যা বললাম আমি, অন্যান্যভাবে কি আমার থাকতে পারে, ব্যালেন্স থাকতে পারে, সেগুলো এখানে দেবেন, এবং আউটসাইড বাংলাদেশ। তবে এখন অ্যাসেটের যেই পোর্শনটা সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিলাম। দেন আমরা আসবো লায়াবিলিটিস, আউটসাইড বিজনেস, বিজনেসের বাইরে। যেমন লায়াবিলিটিস মানে কি, দায়। তো দায় মানে ঋণ, যেটা আমরা বলি বাংলা ভাষায় ঋণ। ঋণ থাকতে পারে যেমন borrowing ফ্রম ব্যাংক অর আদার এফআই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, অর্থাৎ ব্যাংক থেকে যে ঋণ করা হয় বিভিন্ন সিস্টেমে। তো সেখানে সেই ব্যাংকের নাম দিতে হবে। ধরেন আমি এবিসি ব্যাংক থেকে নিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ধরেন 1 2 3 4 5 6 7। কি পারপাসে নিলাম, ল্যান্ড পারপাসে নিলাম, বাই ল্যান্ড, জমি ক্রয়ের জন্য। কত টাকা নিলাম, 5 লাখ টাকা নিলাম, 5 লাখ টাকা। এখানে আরো যদি কোনো ব্যাংক বা অন্য কিছুর লোন থাকে তাহলে অ্যাড করতে আপনি এগুলা তথ্য দিতে পারবেন। আনসিকিউর লোন, এখানে দেখেন কত সুন্দরভাবে লিখছে আনসিকিউর লোন। আমি বাংলায় যদি একটু ট্রান্সলেট করি ভালো বোঝানোর জন্য, অসুরক্ষিত ঋণ। আপনার স্ত্রী, স্বামী বা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের মতো অপ্রাতিষ্ঠানিক উৎস হতে নেওয়া যে কোনো ঋণ, মনোযোগ দিন, যদি ঋণদাতা আপনার পিতা মাতা, স্বামী ছাড়া অন্য কেউ হন, তাহলে মোট অনুমোদিত ঋণ গ্রহণের সীমা 5 লাখ টাকা হবে। মানে এই নিজের এই কয়েকজন বাদে যদি অন্যজন হয় তাহলে সর্বোচ্চ 5 লাখ টাকা আপনি ঋণ নিতে পারবেন। এখানে আবার এই ঋণের 3 নাম্বার আবার দিতে হয়। এই ঋণের দেখি 3 নাম্বার ছাড়া নেয় কিনা, দেখি একটু আমি। দেখেন নেপ অফ লেন্ডার হারুন, 3 নাম্বার আনসিকিউর লোন, পারপাস ল্যান্ড পারপাস, ল্যান্ড আমি নিলাম 4 লাখ টাকা, 5 লাখ টাকার বেশি যেহেতু নেওয়া যাবে না। আমি দিচ্ছি, এটা সেভ দিচ্ছি, দেখি সেভ দিলে কি হয় দেখছেন। এই 3 নাম্বার তার দিতে হবে। আনসিকিউর লোনে কি দিতে হবে, 3 নাম্বার দিতে হবে। 3 নাম্বার দিলে তাহলে এখানে গ্রহণ করবে, নইলে গ্রহণ করবে না। কারণ তার আয়কর রিটার্নেও আবার এটা তাকে কি গিফট হিসাবে দেখাইতে হবে, গিফট অথবা লোন হিসাবে দেখাইতে হবে তাকে। হ্যাঁ, আনসিকিউর লোন, আবার লোন আর অ্যাডভান্স আর ওভারড্রাফট। এখানে কি বলছে বাংলায় আমরা যদি ট্রান্সলেট করি, যে কোনো ওভারড্রাফট আমানতের চেয়ে বেশি উত্তোলন হয়, যে কোনো অগ্রিম গৃহীত অথবা তহবিলের বিপরীতে ঋণ অথবা অন্য কোনো ব্যক্তিগত দায় যা আগে কভার করা হয়নি, এগুলো এখানে এই হেডে বসবে। ঋণের বিবরণ, ঋণের ধরন, অন্যান্য বিস্তারিত, ব্যালেন্সের পরিমাণ, এগুলো এখানে দিতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে অন্যান্য বহিঃপ্রকাশ প্রবাহ, এটা মোটামুটি আমরা ইংরেজিতে ভালো বুঝবো হয়তো।
দেখেন আদার ফ্লো বলে এটা অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এই অর্থ বছরে খরচের পরিমাণ দেখাচ্ছে এখানে। তো আমার ক্লায়েন্টের খরচ আমি দেখাইছিলাম এটা, যদিও বা অন্যান্য হিসাবগুলো আমার ক্লায়েন্টের নয়, তার খরচে 3,70,000 টাকা খরচ, অ্যানুয়াল খরচ হয়েছিল। আর এই ঘরের মধ্যে দেখেন লস, ডিডাকশন অর এক্সপেন্স, যে কোনো ক্ষতি, ডিডাকশন মানেও কি ক্ষতি। তো আদার এক্সপেন্স অন্যান্য কি ব্যয়, এখানে এই হেডে আসবে। তো এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় আবার চাকরিজীবীদের রেভিনিউ খরচ পড়ে একটা, এই যে রেভিনিউ খরচ, বছরের রেভিনিউ খরচ 380 টাকা যায় প্রায়, কখনো কখনো একটু বেশি হতে পারে 380 টাকা। আরো যদি যোগ করা হয়, এখানে যোগ করলে দেখা যায় আরো বিভিন্ন ধরনের কাইন্ড অফ রিডাকশন, বিভিন্ন ধরনের লস হতে পারে। যেমন লোনের কিস্তি যে আছে, সেই লোনের যে বাৎসরিক কিস্তি দেওয়া হয়, সেই কিস্তির এটা এখানে নিয়ে আসি বসাবেন, সেটা একটা আপনাকে দিতে হচ্ছে, ব্যয় হচ্ছে এখান থেকে। আদার এক্সপেন্স ব্যয় হচ্ছে, এই জায়গায় দেবেন না। এখানে আমি অন্যান্য ব্যয় বাবদ 1,000 টাকা তার দিচ্ছি, অন্যান্য ব্যয় বাবদ। পরের অপশনটা হচ্ছে গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। যদি আপনি কাউকে গিফট করেন, উপহার দেন, সেটা এখন যে কোনো জিনিসই হতে পারে, সেটা অ্যামাউন্ট বা টাকার জিনিস, কিন্তু টাকার উপরে গিফট। তারপরে ডোনেশন, কোনো প্রতিষ্ঠানে ডোনেশন দেওয়া এবং কন্ট্রিবিউশন করা, এগুলো করলে এই হেডের মধ্যে আসবে। এখানে সোর্স অফ ফান্ড, ইনকাম শোন ইন রিটার্ন, এই অর্থ বছরে তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এটা 3,35,363 টাকা ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্স এক্সাম্পটেড অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 5,68,040 টাকা। এই অপশনটা হচ্ছে আদার রিসিপ্ট। আমি একটু যদি বাংলা করি, দেখেন আদার রিসিপ্ট, অন্যান্য রসিদ। দেখেন এই যে রিটার্নে দেখানো আছে, দেখানো আয় অথবা কর, অব্যাহতি প্রাপ্ত আয়, কর এবং অব্যাহতি আয় প্রাপ্ত আয় এবং ভাতা এর আওতায় আসা সকল তহবিলের আন্তঃপ্রবাহ। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার স্ত্রী স্বামীর কাছ থেকে উপহার হিসেবে টাকা পান, তাহলে এটিকে অন্যান্য রসিদ হিসেবে গণ্য করা হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার স্ত্রী স্বামীর কাছ থেকে উপহার হিসেবে টাকা পান, তাহলে এটিকে অন্যান্য রসিদ হিসেবে গণ্য করা হয়। এখানে আরো একটা হেড আসে অনেক ক্ষেত্রে, যে যার জীবনে প্রথম রিটার্ন দিচ্ছেন, অনেকে হয়তো বা এবার প্রথম রিটার্ন দিবেন, তখন যে আপনার পূর্বে যে আয়টা থাকে, পূর্বের আয়, সে আয়টা আপনি এখানে বসাবেন, আদার রিসিপ্টে বসাবেন, পার্টিকুলার দেবেন যে পূর্বের আয়। বিফোর ইনকাম, এভাবে বসাইতে পারেন। তারপর রেফারেন্স দিতে পারেন, আপনি কার কাছ থেকে পাইছেন, হ্যাঁ, অথবা কিভাবে পাইছেন, যদি চাকরি থেকে পাইছেন সেভাবে লিখতে পারেন। অ্যামাউন্টটা কত হবে সেটা আপনি বসাবেন, এখানে বসাতে। অথবা যে কোনো আপনার এই যে অ্যাসেট আছে, যে প্রত্যেক সূত্রে যে অ্যাসেটগুলা এখানে এন্ট্রি দেওয়া হয়েছে, এই এন্ট্রি প্রত্যেক সূত্রে শূন্য না দিয়ে যদি আপনি টাকা বসান, সেই অ্যামাউন্টটা এখানে দেখাই দিয়ে ও বিস্তারিত বলে দেবেন, এই জায়গায় আদার রিসিপ্ট ওই টাকাটা বসাবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, নইলে অ্যাডজাস্ট হবে না, তখন আউটফ্লো হয়ে যাবে, বেশি হয়ে যাবে টাকা আমার। আর এই ঘরের মধ্যে লেখা আছে যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, গত বছরের ইনকাম, এটা সম্পদ। নেট ওয়েলথ অ্যাট লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার, তার গত বছরের নিট সম্পদ ছিল কোনটা, এটা 9,00,000
63,602 টাকা ছিল, তাই সেই টাকাটা এখানে বসাই দিতে হবে। এটা ফাঁকা থাকবে, এখানে বসাই দিতে হবে। দেখেন এখানে কত টাকা আসছে। গ্রোস ওয়েলথ হচ্ছে 14,40,620 টাকা সর্বমোট আর কি তার সম্পদ। তার লায়াবিলিটি দেখেন, লায়াবিলিটি ওখানে 5 লাখ টাকা দেখানো হয়েছে, ব্যাংকের একটা ঋণ। নেট ওয়েলথ হচ্ছে এই টাকা বাদ দিয়ে এই টাকাটা 9,40,620 নেট ওয়েলথ। এটা নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার, ওইটা থাকবে। চেঞ্জ ইন দ্য নেট ওয়েলথ তার মাইনাসে হয়ে গেছে। দেখ যেহেতু আমি সঠিকভাবে এটা একটা টিস পারপাসে দিছি, এই জন্য ওইটা মাইনাস হয়েছে। ডিউরিং দ্য ইনকাম ইয়ারে তার ট্যাক্স ফ্রি ইনকাম এটা আসছে। টোটাল আউটফ্লো এটা। তারপরে সোর্স অফ ফান্ড আসছে 9 লাখ এত টাকা এটা আসছে। দেন ডিফারেন্স কিন্তু দাঁড়াচ্ছে তার এই টাকাটা। এই টাকাটা কোথায় আছে এটা কিন্তু দেখাই দিতে হবে, এটা এখানে শূন্য আসতে হবে। এই টাকাটা কোথায় আছে এটা অবশ্যই দেখাই দিতে হবে। তার যদি এই টাকাটা হাতে থেকে থাকে অথবা ব্যাংকে থাকে সেই ব্যাংকের দিতে হবে। সে আমি ধরলাম যে তার হাতে আর টাকা আছে এরকম টিস পারপাসে এটা বসাই দিলাম, তাহলে এখানে দেখেন শূন্য এসে যাবে। আমি যদি সেভ দেই তাহলে আরো দিতে হবে, এখানে 1 লাখ টাকা ওখানে আরো বসাইতে হবে, 6 লাখ করে দেব। 6 যদি করে দিই শূন্য হয়ে গেছে। তো এটা শূন্য, ডিফারেন্সটা শূন্য আনতে হবে। শূন্য না হলে আয়কর সঠিকভাবে হবে না, সঠিক সাবমিট হবে না। কিন্তু যদি আপনি প্রপার হিসাব করেন তাহলে এই জায়গায় শূন্য আসবে সব এন্ট্রি দেওয়ার পরে। তবে কিছু টাকা হয়তো এদিক সেদিক হতে পারে, সেটা আপনি বিভিন্নভাবে আয় ব্যয় হিসাব করে দেবেন বা হাতে কিছু রেখে সাবমিট করবেন। তো ভিউয়ার আমি এখন নেক্সটে যাচ্ছি। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যদি যাই আমি দেখি, গ্রোস রিবেট ফর এত কারণ আমি যেহেতু এখন রিবেটের ঘর দেখাইনি তাই শূন্য আসছে। ট্যাক্স রিবেট অন ইনভেস্ট ইয়ার উপর 7,470 টাকা আসছে আয়ের উপর ট্যাক্স। টোটাল অ্যামাউন্ট পেবল নেয় অন ইনভেস্টমেন্ট। ও এটা ইনভেস্ট দেওয়া রিবেটের অংশ দেওয়া ছিল, এটা দেওয়া ছিল কারণ এনার সোর্স অফ ট্যাক্স 80,000। টোটাল পেয়েবল 80,000। এই 80,000 টাকাটা আপনার ওই ক্লেম করে দিতে হবে। তো এই ক্লেমের সিস্টেম আপডেট ভিডিওটা আমি এর আগে দিয়েছি, তাই আপনারা আবার চ্যানেল থেকে দেখে নেবেন, দেখে আপডেট করবেন। আপডেট পেমেন্ট এই টাকা, যে এই টাকাটা আপডেট করে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার, আমি আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করেছি আপনাদের উপকারে আসবে, যে আপনারা ঘরে বসে মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে নিজেই আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটা দেখে ভালোভাবে দিতে পারেন, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি সুন্দরভাবে ইনপুট করে সাবমিট করতে পারবেন। তো ভিউয়ার, আশা করি ভিডিওটি আপনাদের কাছে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্টস, আর নতুন নতুন ভিডিও পেতে, ট্যাক্স আপডেট ও গভর্নমেন্ট নোটিশ পেতে আমাদের চ্যানেলের বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা আইকনে ক্লিক করুন এবং যদি আপনি পুরাতন হন তাহলে বেল আইকন নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে ভিডিওটি পৌঁছবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।